হ্যাঁ বলো। ম্যাম আমাদের তো মানি চ্যাপ্টারটা পড়ানো হয় না, শীটও দেওয়া হয় না। মানি চ্যাপ্টারটা পড়ানো হয়নি? জি আচ্ছা ঠিক ম্যাম। আছে, আজকে এটা একটা ছোট্ট চ্যাপ্টার, ওটা আমরা তাহলে আজকে পড়ে ফেলবো। ম্যাম ওইটা বাদ দিয়ে দেন। না, ওইটা খুবই ছোট চ্যাপ্টার, ওটা বাদ দেওয়ার কিছু নাই। ওটা আমাদের হয়তো বা ওই সময় টাইম ছিল না, রিভিউ ক্লাসেই পড়ানো হবে হয়তো, সেজন্যই রাখা ছিল। তা বাদ দেওয়ার কিছু নাই, খুবই ছোট একটা চ্যাপ্টার, এটা আমরা দেখবো। আচ্ছা, এই এই এটা হলো আমাদের ডিমান্ড চ্যাপ্টারটা আমরা গত ক্লাসে দেখেছি। আর ডিমান্ড শিডিউল গুলো তো এটা সহজ আছে, এটা কিছু না। আর কেন ডিমান্ড কার্ভটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, এই বিষয়টা এখানে বলা আছে। অ্যান্ড দেন এক্সেপশনাল ডিমান্ড কার্ভ, যখন আমরা নর্মালি জানি যে ডিমান্ড কার্ভ হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, বাট কখনো কখনো সেটা আপওয়ার্ড স্লোপিং হয়। কি কি কারণে সেগুলো আমরা আগেই পড়েছি যে এই ধরনের কারণগুলোতে এটা হয়। আর এক্সটেনশন এন্ড কন্ট্রাকশন অফ ডিমান্ড, আমার মনে হয় এটাতে কারোর কোনো সমস্যা থাকার কথা না, কারণ আমরা যখন পড়েছিলাম আমরা খুবই ভালোভাবে এই চ্যাপ্টারটা, মানে এই টপিকটা অ্যাটলিস্ট ডিসকাস করেছি, এবং এখানে ইন ডিটেলে দুটো বিষয়ই দেওয়া আছে। তারপরে যদি কারোর পরবর্তীতে কোনো প্রবলেম মনে হয় সেটা আমার সাথে শেয়ার করতে পারো। ম্যাম এক্সেপশনের যে মানে 2 নাম্বার পয়েন্টের প্রবলেম। আচ্ছা, দেখছি। আচ্ছা, কি বলছিলে এক্সটেনশনের? ম্যাম এক্সটেনশন না, এক্সেপশনাল ডিমান্ড কার্ভ। ওই যে সিরিয়াল শর্টেজ পেয়ার একটা আছে, তারপরে ইউজ অফ কমোডিটি কনফার্স ডিস্টিংশন, এটা 2 নাম্বার পয়েন্ট। আচ্ছা, এখানে হচ্ছে কি মানে এক একটা ধরো একজন মানুষের, এটা আমাদের সোসাইটি থেকে এক এক ধরনের মানুষ বাস বাস করে, তাই না? কেউ হয়তো বা এলিট শ্রেণীর বা কেউ গরিব, হ্যাঁ। কখনো কখনো এলিট শ্রেণীর দ্বারাও কিন্তু মানে তোমার এই যে প্রাইসের একটা প্রভাব পড়ে। কারণ এলিট শ্রেণীর বা লার্জ যারা ফার্মার বলো, বা যারা মানে লাক্সারি গুড কিনে, কিংবা যাদের সামর্থ্যটা ভালো, তারা দেখা যায় প্রাইসের উপর তোয়াক্কা করে না, হ্যাঁ। তো এই কারণে অনেক সময় দেখা যায় যে ডিমান্ডটা তোমার প্রাইস বাড়ার সাথে সাথে যেভাবে কমার কথা ছিল ওরকম না হয়ে উল্টো পথে ঘুরতে থাকে। কারণ দেখা যাচ্ছে প্রাইসটা যদিও বেশি, তারপরেও এটা ডিমান্ড বেশি, কারণ ওই যে আমাদের ওই দুটো শ্রেণীর মধ্যে ডিফারেন্স, এবং মানুষের যে যে ইনকাম অ্যাবিলিটি বা তার যে তোমার প্রোডাক্ট কেনার যে তার যে অ্যাবিলিটি, সেটা ডিফারেন্স থাকার কারণে এই ডিস্টিংশনটা তৈরি হয়। হ্যাঁ, যে দেখা যাচ্ছে যে এক শ্রেণীর মানুষ এটাতে খুবই আগ্রহী এবং ওই ডিমান্ড এটা বেড়েই যাচ্ছে, যদিও প্রাইস বেশি তারপরও ডিমান্ড বাড়ছে। এক্সেপশনাল ডিমান্ড কার্ভটা তখনই তো হয় যখন প্রাইস বেশি থাকে তাও ডিমান্ড বাড়ে, প্রাইস বাড়ার সাথে ডিমান্ড কমার কথা, অথবা প্রাইস কমার সাথে ডিমান্ড বেড়ে যাওয়ার কথা। এই সিচুয়েশনটার উল্টোটা হওয়া মানে এক্সেপশনাল ডিমান্ড কার্ভ। আমাদের এই যে ডিস্টিংশন গুলোর কারণে বা এই ধরনের প্রবলেম গুলোর কারণে এই ব্যাপারগুলো হয়ে থাকে। জি ম্যাম। ওকে, আচ্ছা। এখন তাহলে চটপট করে আমরা আহ মানিটা একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, এই যে মানিটা হচ্ছে কেন বাদ দিচ্ছি না, কারণ এটা খুবই শর্ট এবং খুবই সংক্ষিপ্ত একটা চ্যাপ্টার, এবং এটা আমাদের সব সময় থাকে, এটা সিলেবাস থেকে বাদ দেওয়ার কিছু নাই। আমরা অনলাইনে হয়তো সবকিছু কভার করতে পারি নাই। এনিওয়েজ, তোমাদের কোনো সমস্যাই হবে না এই চ্যাপ্টারটা পড়তে গেলে। এটা কোনো কনসেপচুয়াল চ্যাপ্টার না, মার্কেটটাও তাও কিছুটা কনসেপশন থাকে, মার্কেটে কোন মার্কেট কেমন সেটা বোঝার ব্যাপার থাকে। মানিতে আসলে কিছু না, মানিটা কি আমাদের যেমন আগে বার্টার সিস্টেম ছিল, তোমরা সবাই জানো।
জানো, পণ্য এক্সচেঞ্জের মাধ্যমে আমরা লেনদেন করতাম। আমাদের তখন মানে টাকা বা ভ্যালু, একটা জিনিসের ভ্যালু মেজারমেন্ট করার মতন কোনো সুযোগ ছিল না, অনেক অনেক আগের কথা বলছি। ওই সময় কি করতো, একটা পণ্যের সাথে আরেকটা পণ্যের লেনদেনের মাধ্যমে, এক্সচেঞ্জের মাধ্যমে আসলে এই ব্যাপারগুলো ঘটতো, যে একজনের একটা জিনিস আছে, আরেকজনের আরেকটা জিনিস নাই, ফলে ওইভাবে এক্সচেঞ্জ করে 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 জিনিসপত্র আদান প্রদান করা হতো। এটাকে বলা হতো বার্টার সিস্টেম। এবং কিন্তু বার্টার সিস্টেমে অনেকগুলো প্রবলেম আছে। প্রবলেমটা কি, ল্যাক অফ ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্স, এটা একটা প্রধান প্রধান প্রবলেম। কারণ আমার যে জিনিসটা চাই, আরেকজনের যে ওই জিনিসটাই বিক্রি করতে হবে সেরকমটা তো নাও হতে পারে। হ্যাঁ, এখন আমার ধরো আমার হচ্ছে গরুর মাংস দরকার, আরেকজনে এখন সেই গরুটা তো বিক্রি করতে হবে বা গরুটা জবাই দিতে হবে, বা আমার আমার গরুর মাংস দরকার বা এটা দরকার, আরেকজনের তো এমন একটা কিছু দরকার যেটা আমার আছে, ফলে আমি তার সাথে এক্সচেঞ্জ করতে পারবো। তো সুতরাং দুইজনের চাহিদাটা ম্যাচিং না হলে তো এই এক্সচেঞ্জটা করা যাবে না, তাই না? তো এটা একটা প্রবলেম। তো বার্টার সিস্টেমে এই বিষয়টা এখানে বলা আছে। ফর এক্সাম্পল, এ পার্সন হ্যাজ পিস অফ ক্লথ এন্ড হি ওয়ান্টস টু এক্সচেঞ্জ ইট উইথ হুইট। First of all, he will have to search for such a person who possesses it, and secondly, he is willing for exchange. মানে আমি এখনই যেটা বললাম আর কি, this exercise usually takes a long time and consumes energy, therefore this system did not succeed. তারপরেরটা কি আসছে, যাই হোক, তারপরেরটা কি আসছে, ল্যাক অফ কমন মেজার অফ ভ্যালু। ঠিক আছে, কমন মেজারমেন্ট অফ ভ্যালু, যে একটা প্রোডাক্টের আসলে মেজারমেন্টটা কেমন হবে, এক এক সময় এক একটা মেজারমেন্ট হলে তো হলো না। হ্যাঁ, দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট ড্রব্যাক এটা, ইফ টু পার্সন কাম অ্যাক্রস ইচ আদার টু উইলিংলি এক্সচেঞ্জ দেয়ার গুড, দেন হোয়াট উইল বি দ্য কমন ইয়ারস্টিক টু মেজার দ্য ভ্যালু অফ ডিফারেন্ট। এখন আমার দরকার চাল, আরেকজনের আছে গরু, তখন আমি কয় মন চালের সাথে একটা গরুকে রিপ্লেস করব? ঠিক আছে, এটা গরুর প্রাইস তো অনেক বেশি। হ্যাঁ, আর সেও বা কেন কত মন চালের বিনিময়ে আমাকে গরুটা দিবে, এটার মেজারমেন্টটা কিভাবে হবে? তো এই ধরনের কিছু কিছু এক্সাম্পল আমার যেটা মানে আমি যেটা ইনস্ট্যান্টলি মনে আসছে সেটা বলছি। এখানে অনেক ধরনের এক্সাম্পল দেওয়া আছে। ইফ ওয়ান পার্সন হ্যাজ মিট and the other has fruit, then how would this exchange take place, as both these goods are measured in different units, right? So furthermore, for every new transaction, the determination of value will be required afresh. এনিওয়েজ, এগুলো খুবই সহজ, তোমরা আমার মনে হয় এগুলোতে কোনো প্রবলেম হবে না বোঝার ক্ষেত্রে। ইনডিভাইজিবিলিটি অফ গুডস, ঠিক আছে। এখন আমার দরকার হচ্ছে 2 কেজি মাংস, গরুর মাংস, সাপোজ আমার দরকার 2 কেজি গরুর মাংস। এখন আমার জন্য 2 কেজি গরুর মাংস কে দিবে? এখন তো আমরা দেখা যাচ্ছে যে দোকানে যাই, টাকা দেই, 2 কেজি মাংসের দাম যত হয় আমি কিনে নিয়ে আসি। এখন আমার দরকার শুধু 2 কেজি গরুর মাংস, আরেকজনের সাথে কি আমি তাহলে টোটাল গরুটা তার কিনতে হবে? এটা আমি কিভাবে করব? এই যে ভাগটা কিভাবে হবে? আমার যদি কোনো একটা নির্দিষ্ট অংশ দরকার হয়, আমার তো পুরো গরু দরকার না, আমার এত মন মাংসের দরকার না, আমার এখন 2 কেজি মাংসের দরকার, এটা আমি কোথায় পাবো, কিভাবে পাবো, এবং এটা কিভাবে ভাগটা হবে? এটা একটা প্রবলেম, কারণ এটাকে ভাগাভাগি করা যায় না সহজে। In this system, sometimes indivisibility of certain goods becomes a problem due to which exchange of different goods do not take place. For example, a person having cycle and he wants to able some cloth, oil or rice. Now, how would he distribute his cycle to able different kinds of, এই ওই যেটা আমি বললাম সেটা একটা প্রবলেম। এখন তার মানে দরকার বিভিন্ন আইটেম, সেক্ষেত্রেও সে এটাকে কিভাবে ভাগ করবে? তার ধরো একটা জিনিস আছে, কিন্তু তার দরকার 3টা জিনিস, তো এই একটা জিনিসের সাথে 3টা জিনিসের এক্সচেঞ্জ সে কিভাবে করবে? এই ধরনের প্রবলেম গুলো হয়। আচ্ছা, তারপরে কি আছে, ল্যাক অফ স্টোর অফ ভ্যালু। ইট মিনস পিপল cannot store the value of goods because majority of goods when stored are either worn out or become less useful. For example, wheat, rice, sugar cannot be stored for a long time. However, in this case of money, the value of kind of good can be stored. মানির ক্ষেত্রে তো আমরা সহজে স্টোর করতে পারি, মানে আমার অতিরিক্ত যে টাকাটা আছে সেটা আমরা ব্যাংকে রাখতে পারি, অথবা আমরা নিজের বাসায়ও আগে মানুষ মাটির পাত্রে জমা রাখতো। হ্যাঁ, এরকম
মানিটাকে তো আমি জমিয়ে রাখতে পারি আমার কাছে, যে কোনো জায়গায় আমি এটাকে প্রিজার্ভ করে রাখতে পারি পরবর্তী সময়ে খরচ করার জন্য। কিন্তু আমার অনেক ধান আছে, চাল আছে, বা একটা কিছু আছে, সেই জিনিসগুলো তো আমার পক্ষে লং টাইম স্টোর করে রাখা সম্ভব না, এবং রাখলেও দেখা যায় লস হয়, অনেক সময় জিনিসপত্র নষ্ট হয়ে যায়। সেটা আছে। তো এইগুলো হচ্ছে বার্টার সিস্টেমটা কি, কাকে বলে, সেটার একটা ডেফিনেশন বা এটার মিনিংটা এখানে দেওয়া আছে। এবং বার্টার সিস্টেমের কি কি ডিসঅ্যাডভান্টেজ, খুবই সহজ সহজ কিছু ডিসঅ্যাডভান্টেজ, সেগুলো আমরা দেখে ফেললাম। এখন আসি মানি। এই যে আমাদের বার্টার সিস্টেমের প্রবলেম, এই প্রবলেমটা রিয়েলাইজ করেই কিন্তু পরবর্তীতে এমন একটা কিছু আমাদের দরকার যেটা এক্সচেঞ্জ করা যায়, যার বিনিময়ে, এবং তার পরবর্তীতে ওই যে কোরি সিস্টেম আসলো। হ্যাঁ, কোরির বিনিময়ে, কোরি মানে এটা ওই প্রোডাক্টের সাথে রিলেভেন্ট কিছু না, সম্পূর্ণ ভিন্ন একটা কিছু। তারপরে কয়েন আসলো, মুদ্রা, যেটা মুদ্রার বিনিময়ে 100 স্বর্ণ মুদ্রা, 200 স্বর্ণ মুদ্রা, স্বর্ণ বলো বা রূপার মাধ্যমে। তো স্বর্ণের একটা মানে ওই যে মেজারমেন্ট ভ্যালু, এটার আসলে কতটুকু প্রোডাক্টটা মেজার করে, এখন 1000 স্বর্ণ মুদ্রার অ্যাকচুয়ালি ভ্যালুটা কত, একটা স্বর্ণ মুদ্রার ভ্যালু কত, এইভাবে করে করে অ্যাডভান্স হতে হতে এখন আমরা যে মানি, এখন তো আবার বিটকয়েন, আমাদের অনলাইন কয়েন সিস্টেম চলে এসেছে। যত বেশি আপডেট হচ্ছে মানিটাও কিন্তু এভাবে আপডেট হচ্ছে। বাট ওভারঅল যেটা আমরা মানি বলতে এখন যেটা বুঝি, আমরা সহজে যেটা লেনদেন করতে পারি, ঠিক আছে, আমরা যেটা লেনদেন করতে পারি, এইটাকেই আমরা মানি বলছি। So Walker has defined money as money is what money does. এটা হচ্ছে ওকার বলেছেন, এবং এভাবে আরো কয়েকজনের অথর তাদের ডেফিনেশন গুলো দিয়েছেন। এনিথিং দ্যাট ইজ জেনারেলি, এটা বলছে ক্রাউড বলেছেন, এনিথিং দ্যাট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাজ মিনস অফ এক্সচেঞ্জ অ্যান্ড হুইচ এট দ্য সেম টাইম অ্যাক্ট অ্যাজ এ স্টোর অফ ভ্যালু। তারপর কালবর্ন বলেছেন তার ঐতিহাসিক বইয়ে যে মানি ক্যান বি maybe defined as the means of valuation and payment as both the unit of account and the generally acceptable medium of exchange. Lastly, we can say money is anything that serves as a commonly accepted medium of exchange or means of payment, and they are accepted as payment for buying goods and services. এখন মানির মানি তো আমাদের অনেক সুবিধা, মানির মাধ্যমে লেনদেন করার সুবিধা। এখন গুড মানির মানে তোমার ইয়েটা কি, তোমার রিকগনাইজেশনটা আমরা কিভাবে করবো, তো এটা একটা গুড মানি। হ্যাঁ, মানির কিছু ক্যারেক্টারিস্টিক্সও থাকতে হবে, যে ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকলে আমরা বুঝবো যে না, এইভাবে লেনদেনটা করা যাচ্ছে, এবং এগুলো হচ্ছে এটার সুবিধা। Sorry. আচ্ছা, cognizability, money should be easily recognized by one and all, মানে সবার কাছে এটা কগনিজেবিলিটি মানে হচ্ছে এটা নোন আর কি, নোয়েবল টু এভরিওয়ান, যে কেউ চিনবে। আমাদের যেমন টাকা দেখলে বোঝা যায় যে এটা টাকা, বা ডলার বা মানি, এক এক দেশের এক এক রকম মানি। এটা দেখলেই সবাই বুঝবে যে এটা মানি, বা এটা দিয়ে প্রোডাক্ট কিনতে হয়, বেচতে হয়, বা এই জিনিসটা সবার কাছে রিকগনাইজড, এই ব্যাপারটা থাকতে হবে। মানে এমন একটা মাধ্যম ধরো আছে বাজারে, এক এক জায়গায় এক এক রকম এমন ভাবে আছে, যেটা আসলে এখন সবাই টাকা লেনদেন করে। এখন এর মাঝখানে যদি কেউ আবার ওই যে করির মাধ্যমেও লেনদেন থাকতো, তাহলে তো অনেকে জানেই না যে এটার মাধ্যমে লেনদেন হয়, সেটা হবে না। মানি এমন একটা জিনিস যে সবার কাছে সবাই জানে যে এটা মানি, এটা দিয়ে এক্সচেঞ্জ করা যায়, এরকম একটা রিকগনিশন থাকতে হবে। ইউটিলিটি, মানি উইল হ্যাভ ডিফারেন্ট ফর্মস অফ ইউটিলিটি। পোর্টাবিলিটি, মানি শুড ফ্যাসিলিটেট ইজি আর্নিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার উইদাউট এক্সপেন্স or inconvenience to either individual users. Okay, আচ্ছা, তারপরে আমাদের টোটাল স্টুডেন্ট কয়জন? 57। 57। ওকে, তো সবাই আছে, ছিল আমার মনে হয়। সবাই থাকো, কারণ হচ্ছে ক্লাসটা ইম্পর্টেন্ট। ক্লাসের পরে কুইজ হবে, ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আজকে যা পড়াচ্ছি সেখান থেকেও কুইজে থাকতে পারে। তারপরে আছে কি পোর্টাবিলিটি, durability. Coins are more durable than paper currencies. For this reason, the standard paper are used for printing currency notes. And then indestructibility, in normal uses of coins should not be disfigured easily, and paper currency should not get torn easily in the circulation. হ্যাঁ, আগে এই ব্যাপারটা ছিল যে পেপার
বলো বা বলো, এগুলো আসলে সহজেই নষ্ট হয়ে যায় না, এটা একটা বড় বড় বিষয়। হ্যাঁ, এগুলো কিন্তু সহজেই নষ্ট হয়ে যায় না। আর ডিউরাবিলিটির কথা যদি বলি, কয়েন্স আর মোর ডিউরাবল দ্যান পেপার কারেন্সিজ, ফর দিস রিজন দ্য স্ট্যান্ডার্ড পেপার আর ইউজ ফর প্রিন্টিং কারেন্সি নোট। হ্যাঁ, এই জন্য এখন যেটা মানে ব্যবহার করা হচ্ছে এখনকার সুবিধা অনুযায়ী, এখন এমন ভাবে করা হচ্ছে যে ওই যে প্রিন্টিং পেপারে করা হচ্ছে, ঠিক আছে। তারপরে যে স্টাবিলিটি, দ্য ভ্যালু অফ মানি শুড নট বি চেঞ্জিং, ইট শুড বি মোর স্টেবল। এটা যত বেশি স্টেবল থাকে তত ভালো। হ্যাঁ, কারণ এই যে আপ ডাউন করা, মানি ভ্যালু কমে যাওয়া, মানি ভ্যালু কমে যাওয়ার সাথে অনেক কিছু রিলেশন, ইনফ্লেশন ডিফ্লেশন এগুলো জড়িত থাকে, কিন্তু যত বেশি এটা স্টেবল থাকে তত ভালো একটা দেশের জন্য। হ্যাঁ, দেশের অন্যান্য প্রবলেমের কারণে অনেক সময় মানি ভ্যালু কমে যায়। হ্যাঁ, আমাদের দেশের চিন্তা করো, আমরা আগে মানে আগে আমাদের দেশে 100 টাকা মানে অনেক কিছু ছিল, 100 টাকা আমরা অনেক কিছু কিনতে পারতাম, 5 টাকা, 1 টাকা এবং 2 টাকারও অনেক দাম ছিল, কারণ তুমি 2 টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারতে, অনেক কিছুই তুমি 2 টাকা দিয়ে কিনতে পারতে। এখন কিন্তু সেটা পাচ্ছি না, তার মানে মানি ভ্যালুটা কমে গেছে। এখন আমার কিনতে গেলে মিনিমাম 10 টাকা 20 টাকা খরচ করতে হয় যে কোনো একটা কিছু কিনতে গেলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। আগে কিন্তু সেটা ছিল না, যে কোনো কিছু তুমি গিয়ে যদি বলতা যে ভাই 2 টাকার এটা দেন, 5 টাকার ওইটা দেন, তুমি কিন্তু পেয়ে যেতা। বা আগে ইভেন রিক্সা ভাড়াও এরকম ছিল, 5 টাকা রিক্সা ভাড়া আমরা ইউজ করেছি। বাট এখন কি হয়, এখন রিক্সায় উঠলেই 10 টাকা মিনিমাম, অথবা 20-30 টাকা, তাই না? তো এইরকম মানি ভ্যালুটা কমে গেছে বলেই তো এখন ওই টাকার আর দাম নাই। হ্যাঁ, টাকার দামটা কমে যাচ্ছে। আচ্ছা, হোমোজেনিটি, all coins of the same metal should be as identified as possible with regard to quality and weights, and all notes should be printed with the same quality of paper। এক একটা এক এক পেপারে হবে, তাহলে তো ওই যে জাল নোট, জাল কয়েন এগুলো হয়ে যাবে। তো এই সিস্টেমটা যেন সব একই রকম থাকে, একই সিস্টেমের থাকে, তাহলে আর ওই জাল নোটটা হবে না, সবগুলো একই রকম হতে হবে। হ্যাঁ, এটা একটা বিষয়। ইউনিভার্সাল অ্যাকসেপ্টেবিলিটি, দ্য ভ্যালু অফ কারেন্সি issued by monetary authority of the country should be recognized uniformly in all states of the nations। মানির কিছু ফাংশন আছে। প্রফেসর কিনলে ফাংশনস অফ মানি আর ডিভাইডেড ইন প্রাইমারি, সেকেন্ডারি, কন্টিনজেন্ট ফাংশন। সেটা তোমার বিভিন্ন অনুযায়ী ফাংশন গুলো আছে। এই বাস ফাংশন গুলো আমাদের প্রাইমারি ফাংশনের মধ্যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ আমরা অলরেডি জানি, মেজার অফ ভ্যালু জানি, সেকেন্ডারি ফাংশনের স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট। হ্যাঁ, লোনস, লোন নিতে পারি মানির মাধ্যমে, এন্ড ক্যান রিপেড বাই মানি ইন ফিউচার। সেকেন্ডারি ফাংশন হিসেবে এই পয়েন্ট গুলো এসেছে। মানে প্রাইমারি ফাংশন মানে খুব ইম্পর্টেন্ট এবং বেসিক যে ফাংশন গুলো সেটা প্রথমেই বলে দিয়েছে, একটা হলো মিডিয়াম অফ এক্সচেঞ্জ, আরেকটা হলো মেজার অফ ভ্যালু। সেকেন্ডারি ফাংশনের মধ্যে এটা আছে, ভ্যালু স্টোর করা যায়, মানে মানিটাকে স্টোর করা যায়, আমি ট্রান্সফার করতে পারি, এটা একটা সুবিধা। এগুলোকে নিয়ে এসেছে সেকেন্ডারি ফাংশনে। আর কন্টিনজেন্ট ফাংশনে আছে তোমার আরো কয়েকটা জিনিস, যেমন মেজারমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম, একটু ন্যাশনাল লেভেলে, ওভারঅল লেভেলে এখানে চলে গেছে। ইকুয়ালাইজিং মার্জিনাল ইউটিলিটিস এন্ড প্রোডাক্টিভিটিস, ওইগুলো কিন্তু একদম বেসিক। প্রাইমারি এন্ড সেকেন্ডারিটা একদম বেসিক ফাংশন। আর টারশারি লেভেলে আরেকটু ব্রডলি তোমার চিন্তা করেছে, মানে এটা আমাদের ন্যাশনাল ইনকামের ডিস্ট্রিবিউশনটা কিভাবে করে, ইকুয়ালিজিং দ্য মার্জিনাল ইউটিলিটিস এন্ড প্রোডাক্টিভিটিস, এটা। অ্যান্ড দেন বেসিস অফ ক্রেডিট, মানে কিন্তু বেসিস অফ ক্রেডিট আমাদের ন্যাশনাল, মানে এই যে দেখো সবকিছু ন্যাশনালের সাথে জড়িত, মানে টারশারি লেভেলে যে ব্যাপারগুলো করছে। লিকুইডিটি মানে ইজ 100% লিকুইড অ্যাসেট। Social function আছে, as a medium of exchange it helps people to do some work which are not commercial, for example gifts, fine, tax, wedding, festival। মানে আছে বলেই তো আমরা এটা করতে পারি। ইভেন আমরা দেই, গিফট হিসেবে মানি দেই, বা সেটা সেটা দিয়ে গিফট কিনে দিতে পারি। অ্যান্ড সাইকোলজিক্যাল ফাংশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 5 নম্বরে আছে, বাট এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা তোমার ফাংশন। আনসার্টেন ফিউচার ইনফ্লুয়েন্সেস দ্য স্পেন্ডিং বিহেভিয়ার of people. People want to keep a part of their assets fully liquid for the uncertain future, right? And thus money reform performs psychological functions। আমার কাছে যদি টাকা থাকে তুমি দেখবা মেন্টালি তোমার শান্তি শান্তি লাগছে, রাইট? তো এটা একটা কিন্তু অনেক বড় বিষয়, তুমি তোমার কিছু টাকা তুমি সেভ করে রাখছো, হ্যাঁ, যেন ভবিষ্যতে এটা অন্য কাজে লাগাতে পারো, কোনো আল্লাহ না করুক কোনো খারাপ কাজ মানে সমস্যা না হোক, বাট যে কোনো কাজে যেন ভবিষ্যতে তোমার তোমার কাছে যখন কিছু টাকা সেভ করা থাকবে, তখন কিন্তু এটা তোমার মনের একটা শক্তি, এবং সাইকোলজিক্যালি ইউ আর স্যাটিসফাইড ইন দ্যাট টাইম।
এই যে ব্যাপারটা, এটা মানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমার কাছে এই যে টাকাটা আছে, আমার কাছে কিছু টাকা সেভ করা আছে, এবং এটা তো কেন রাখতে পেরেছো? কারণ মানিটা স্টোর করে রাখা যায় বলেই তো তুমি রাখতে পেরেছো। এই সিস্টেমটা না থাকলে তো তোমার এটা হতোই না। হ্যাঁ, কিন্তু মানিটা আমরা ওইভাবে রাখতে পারি, জমা করতে পারি, সেভ করতে পারি বলেই কিন্তু এটা হয়। ঠিক আছে, সুতরাং আমরা একটা কাপলেট করতে পারি, ইন্টারেস্টিং কাপলেট, ছন্দের মতো। দেখো এটা কি, মানি ইজ এ ম্যাটার অফ ফাংশন ফর এ মিডিয়াম, এ মেজার, এ স্ট্যান্ডার্ড অ্যান্ড এ স্টোর। এই চারটা ফাংশন কিন্তু মেইন জিনিস, সেজন্য আর কি এই ছন্দটা এখানে বলেছে। মানি ইজ এ ম্যাটার অফ ফাংশন ফর এ মিডিয়াম, এ মেজার, এ স্ট্যান্ডার্ড অ্যান্ড এ স্টোর। সো এইভাবে আমরা মানির ফাংশনটাকে বুঝলাম। কিভাবে মানির ফাংশনটাকে বোঝানোর জন্য আর কি পুরো তুমি একদম প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত দিতে পারো, এবং এই ছন্দটাও তুমি ব্যবহার করতে পারো মানির ফাংশনটা বোঝানোর জন্য। ঠিক আছে, এই গেল মানির ফাংশন কমপ্লিট হয়ে গেছে। এখন ওই যে ভ্যালু অফ মানি কিভাবে মেজার করা, বারবার আমরা কিন্তু ভ্যালু অফ মানি, ভ্যালু অফ মানি শুনছি। ভ্যালু অফ মানিটা আমরা মেজার করব কিভাবে? হ্যাঁ, এটা একটা মেজারমেন্ট ইয়েও আছে, সূত্রও আছে, যে ভ্যালু অফ মানি ইজ ইটস পারচেজিং পাওয়ার। আমি যে একটু আগে বলছিলাম যে আগে আমি 2 টাকায় কি কিনতে পারতাম, এখন আমি কি কিনতে পারি। হ্যাঁ, এটা ভ্যালু অফ মানি অ্যাকচুয়ালি মিনস দ্য পারচেজিং পাওয়ার, রাইট, অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ গুডস এন্ড সার্ভিসেস দ্যাট এ ইউনিট অফ মানি ক্যান পারচেজ। 1 ইউনিট টাকা আসলে কতটুকু কিনতে পারে একটা প্রোডাক্ট। ঠিক আছে, এটার পারচেজিং পাওয়ারটা কি? অবভিয়াসলি দ্য পারচেজিং পাওয়ার অফ মানি ডিপেন্ডস আপন দ্য প্রাইস লেভেল অফ গুডস এন্ড সার্ভিসেস। এখন সেজন্য ভ্যালু অফ মানির সাথে প্রাইস লেভেলের একটা নেগেটিভ রিলেশনশিপ আছে। দেখো, VM for value of money and P is the price level. The lower the price level, the greater would be the purchasing power of money or value of money. তাই না? এই যে আমরা একটু আগে যে উদাহরণটা দিলাম, একটু চিন্তা করো মনে মনে যে হ্যাঁ, আমার যখন মানে প্রাইস লেভেল যখন কম ছিল তখন আমার মানি ভ্যালু বেশি ছিল, তাই না? কারণ আমি আগে 10 টাকায় অনেক কিছু কিনতে পারতাম। মানে ওভারঅল আমাদের দেশে প্রাইস লেভেলটাই তখন কম ছিল, যে কোনো প্রোডাক্টের প্রাইস তখন খুব কম ছিল। এই কারণে আমার মানি ভ্যালু বেশি ছিল। এখন কি হয়েছে, সব প্রোডাক্টের দাম বেশি, মানি ভ্যালু কম। বুঝতে পেরেছো? ক্লিয়ার ব্যাপারটা? যা বলেছি ক্লিয়ার হয়েছো? জি ম্যাম। হ্যাঁ, একটু ফাস্ট বলেছি, বাট আমার মনে হয় কনসেপ্ট ইজি, বোঝার সমস্যা হওয়ার কথা না। ম্যাম, মানি যে লিকুইড অ্যাসেট, এটা মানে কি? মানিটা তুমি যখন তখন, এই যে লিকুইড কে যখন যেমন তেমন যা খুশি তাই তুমি তখন যখন তখন যা কিছু করতে পারো, মানি দিয়ে তুমি যখন তখন তা করতে পারো। এখন মন চাইলে একটা প্রোডাক্ট কিনলে, এখন মন চাইলে সেভ করে রাখলা, যা খুশি তাই করতে পারবা। আর আগে যে বার্টার সিস্টেম ছিল তাতে তো তুমি সেটা পাচ্ছিলে না। হ্যাঁ, তাহলে তোমার বসে থাকতে হতো, আমার গরু বিক্রি করবো, আরেকজনে কবে কয়টা ছাগল বিক্রি করবে, তার সাথে আমার অ্যাডজাস্ট হবে কিনা। এটা না, মানি লিকুইড অ্যাসেট। কারণ এটাকে লিকুইড অ্যাসেট এটাকেই বলা, মানে এই জিনিসটাকে যখন তখন তুমি, এখন ধরো তোমার 2টা বাড়ি আছে, ওই বাড়িগুলা কিন্তু তোমার লিকুইড অ্যাসেট না। তুমি চাইলেই বাড়িগুলা থেকে কিছু পাচ্ছ না, বাড়িগুলো আগে বিক্রি করতে হবে। বিক্রি করলে তুমি টাকা পাবা, সেই টাকা দিয়ে তুমি কিছু একটা করতে পারবা। কিন্তু মানে এখন তোমার হাতে ক্যাশ 1 লাখ টাকা আছে, এই 1 লাখ টাকা তুমি যখন তখন যেভাবে খুশি সেভাবে খরচ করতে বলতে হয়। দ্যাট ইজ হোয়াই ইট ইজ লিকুইড অ্যাসেট। বুঝতে পেরেছো? যখন তখন যা কিছু করা যাবে। বাট অন্য যে কোনো সম্পত্তি কিন্তু তা করা যায় না। হ্যাঁ, তোমার জমি আছে, তোমার প্রপার্টি আছে, সেটা কি লিকুইড অ্যাসেট না। সেটার জন্য তোমাকে হয়তো সেটা বিক্রি করতে হবে, সেটা থেকে কত টাকা পাবা সেটাও তুমি শিওর না। এই ধরনের মানে ব্যাপার, ওটা তুমি চাইলেই ক্যাশ এখন খরচ করে ফেলতে পারবা না, বাট মানিটা এখন চাইলে এখনই তুমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবা। ঠিক আছে, বুঝতে পারা গেছে? জি ম্যাম। আচ্ছা, ওকে। ম্যাম, আপনি ম্যাথ দেখাইতে চাইছিলেন? ম্যাথ দেখাতে চাইছিলাম, আচ্ছা দেখি ম্যাথটা আসলে দেখানো যায় কিনা। ম্যাম বলছিলেন একটা ডেমো দিয়ে দিবেন। হুম, দেখি একটু। ওকে, তবে আমার মনে হয় আমি অনলাইনে অত বেশি কমপ্লেক্সে না যাই। হুম, অত বেশি কমপ্লেক্সে আসলে এখন না গেলেও হবে আমার মনে হচ্ছে।
আহ, তোমাদের আমি ওটা যদিও বলেছি। আচ্ছা আমি আগে একটা ইয়ে দেখাই, হ্যাঁ এটা দেখাই। ডিমান্ড, মার্কেট ডিমান্ড ফাংশন কি বলতো? মার্কেট ডিমান্ড ফাংশন মনে আছে? মার্কেট ডিমান্ড কি, কার মনে আছে? মার্কেট ডিমান্ড কাকে বলে বলো? মার্কেট ডিমান্ড কাকে বলে, কে বলতে পারবে? এই যে এখানে মার্কেট ডিমান্ড ফাংশন আছে, কি ছিল এটা? তো মার্কেট ডিমান্ড ফাংশনের ইয়েটা মনে হয় দেখতে পাচ্ছ না, আমি এটা করে দিয়ে নিউ শেয়ার দিচ্ছি। মার্কেট ডিমান্ড ফাংশন কি মনে নাই কারোর নাকি? A market consists of several individuals. Market demand function is obtained by, sorry, যেটা বলছিলাম, market demand function is obtained by summing up the demand function of the individual consisting the market. কি বুঝলা এটাতে? হুম, কিছু কি বোঝা গেল? কে বুঝেছো বলো, জলদি বলো। এই লাইনটা দেখে কি কিছু বোঝা যাচ্ছে না? মার্কেট ডিমান্ড ফাংশন ইজ অবটেন বাই সামিং আপ দ্য ডিমান্ড ফাংশন। ডিমান্ড ফাংশন কোনটা? যে কোনো একটা মানে যে ডিমান্ডের সাথে যে প্রোডাক্টের সাথে যে তার প্রাইসের রিলেশনশিপটা, এটা দিয়েই তো ডিমান্ড ফাংশন করে, তাই না? ওইটার যে মানে সামারি করে যে ফাংশনটা পাওয়া যায় হ্যাঁ ওইটাই। হ্যাঁ, মার্কেট ডিমান্ড ফাংশন হচ্ছে কয়েকটা ডিমান্ড ফাংশনকে যোগ করতে হবে। মার্কেট কনসিস্ট অফ সেভারাল ইন্ডিভিজুয়ালস। একটা মার্কেটে অনেক ধরনের ইন্ডিভিজুয়ালস থাকে, অনেক ধরনের ডিমান্ড সেখানে থাকতে পারে। ওই ধরনের ডিমান্ড ফাংশন গুলোকে আমি যদি সাম আপ করি তাহলে আমি টোটাল মার্কেট ডিমান্ড ফাংশন পাবো। ফর এক্সাম্পল এখানে আমি একটু পেস্ট করে দিচ্ছি। এই যে সাপোজ এটা একটা মানে জাস্ট মার্কেট ডিমান্ড ফাংশনের একটা, যেমন এটা একটা কি মার্কেট ডিমান্ড ফাংশন ফর এ, বিটা কি মার্কেট ডিমান্ড ফাংশন ফর বি, ওকে, এন্ড সিটা হচ্ছে সরি ডিমান্ড ফাংশন ফর বি, ইন্ডিভিজুয়াল ডিমান্ড ফাংশন ফর বি এন্ড ডিমান্ড ফাংশন ফর সি। ওকে, তাহলে মার্কেট ডিমান্ড ফাংশন কি হবে? হুম, সবগুলা সাম আপ করে সাম করে যেটা আসবে। হ্যাঁ, সবগুলা সাম আপ করলে যেটা আসবে সেটা হলো আমার মার্কেট ডিমান্ড ফাংশন। এখন এই যে ডিমান্ড ফাংশনের এখানে আমি গত ক্লাসে যে বলেছিলাম যে এই যে মাইনাস রিলেশনশিপ, এটা মানে কি বোঝাচ্ছে? কিউ এর সাথে প্রাইসের কি রিলেশনশিপ? নেগেটিভ। হ্যাঁ, আর ডিমান্ড ফাংশনে তার মানে তুমি বুঝতে পারছো এটা কি একটা ডিমান্ড ফাংশন, যেহেতু প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের নেগেটিভ রিলেশনশিপ থাকলে আমরা এটাকে কি বলি? ডিমান্ড ফাংশন বলি, তাই না? ডিমান্ড ফাংশনে কিন্তু প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের নেগেটিভ রিলেশনশিপ থাকে, এর জন্য এই ইকুয়েশনে এটা মাইনাস। যদি এটা প্লাস থাকতো তাহলে কি হতো বলো? সাপ্লাই রিলেশনশিপ। হ্যাঁ এক্স্যাক্টলি, যদি এটা প্লাস থাকতো তাহলে আমরা ওটা বুঝতাম সেটা হলো সাপ্লাই ফাংশনের ইকুয়েশন। ঠিক আছে, তোমাকে যদি ডিমান্ড ফাংশনের কথা নাও বলে দেওয়া থাকে, এটা তো বুঝতেই পারছো, জাস্ট এগুলো যোগ করলে তুমি মার্কেট ডিমান্ড ফাংশন পাবে। সাপোজ ধরো এটা হলো গিয়ে একটা ডিমান্ড ফাংশন, এখানে আমি দেই, হ্যাঁ মনে করো এটা একটা ডিমান্ড ফাংশন, ঠিক আছে। আর পরের লাইনে আমি ধরো একটা সাপ্লাই ফাংশন দিব, মনে করো এটা হচ্ছে কিউএস, আর এই জায়গাটায় আমার মাইনাসের জায়গায় মনে করো প্লাস। তাহলে কোনটা হলো? একটা হলো ডিমান্ড ফাংশন হলো, আর একটা হলো সাপ্লাই ফাংশন হলো, ঠিক আছে।
ঠিক আছে, আমার তাহলে একটা ডিমান্ড ফাংশন আর একটা হলো সাপ্লাই ফাংশন। তাহলে মার্কেট ইকুইলিব্রিয়াম কিভাবে বের করবে? ম্যাম সাউন্ড কমে গেছে। ম্যাম তখন বলছি- সমান করে নিতে হবে ডিমান্ড ফাংশন ইকুয়াল টু সাপ্লাই ডিমান্ড ফাংশন ইজ ইকুয়াল টু সাপ্লাই আচ্ছা। এখন তুমি এই ইকুয়েশন দুইটা লেখো, ঠিক আছে? ইকুয়েশন দুইটা লেখো, লেখার পরে এখান থেকে ইকুইলিব্রিয়াম প্রাইস বের করো এবং কোয়ান্টিটি বের করো। ওই যে দুইটা ইকুয়াল কোড, মানে যেটা বললাম আমি যে ইকুয়াল কোড, ঠিক আছে? ইকুয়াল করার পরে তাহলে তো ইকুইলিব্রিয়াম প্রাইস পাবে। আগে তুমি ইকুইলিব্রিয়াম প্রাইসটা বের করো। ইকুইলিব্রিয়াম প্রাইস কি হয় সেটা বের করো। আমি এখানে Zero. অঙ্কটা, হ্যাঁ, কি এসেছে বলো। হুম, 0 আসে ম্যাম। ও সরি, আমি এটা চেঞ্জ করে দিতে হবে একটু, মানে ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিই, নাহলে তো এটা 0 আসবে, কারণ এটা তো একই দিয়েছে, আমি জাস্ট ইয়েটা চেঞ্জ করেছি, সরি। ওকে, একটু একটু চেঞ্জ করে নাও ইয়েটা। অন্য আরেকটার সাথে করে দেখো তো, এখানে যে দুই তিনটা ভ্যালু দেওয়া আছে, যে কোনো আরেকটাকে সাপ্লাই বানাও। আমি আসলে ডেমোটা রেডি, মানে ওভাবে তো আর দেখাতে পারছি না, তুমি জাস্ট একটাকে চেঞ্জ করে নাও। হ্যাঁ, ধরো এখানে কোনটা আছে, ওই যে ম্যাম কিউব, কিউএ আর কিউসি ধরি। হ্যাঁ কিউ এ আর কিউ বি ধরো, হ্যাঁ বিটাকে তুমি যোগ করে ফেলো, মানে প্লাস চিহ্ন দিয়ে ফেলো, ঠিক আছে? একটা, হ্যাঁ এভাবে করলেও হয়, প্লাস চিহ্ন দাও। দিয়েছো? আচ্ছা আমি একটা কথা বলি, তোমরা যদি মানে ইয়ে হয় তাহলে ওইভাবে করলে আমার মনে হয় ভালো হয়। তিনটাকে আগে যোগ করো, তিনটাকে যোগ করলে তুমি কি পাবে, তখন অটোমেটিক্যালি তুমি কিউ ডি পাবে, ঠিক আছে? তিনটাকে একসাথে যোগ করলে তুমি এখানে কিউডি পাবে। এখন তো আমি সাপোজ বলে এখানে কিউডি একটাকে বানিয়ে দিয়েছি, আসলে কিউডিটা এইভাবে বানানোর জন্য না, মার্কেট ডিমান্ড ফাংশন সেটাকে বোঝার জন্য সাপোজ কিউডি লিখলাম। আর এখানে তুমি লেখো এই তিনটা যোগ করে তুমি যেটাই পাবা সেটাই হলো মার্কেট ডিমান্ড ফাংশন। আর এটার জন্য আমি অন্য আরেকটা ভ্যালু ধরো দিয়ে দিলাম, সাপোজ এটা, ঠিক আছে? তুমি ওই দুই তিনটাকে যোগ করে কিউডি বানাও, আর কিউডি ইজ ইকুয়াল টু কিউএস লেখো, ঠিক আছে? এই তিনটাকে যোগ করলে আমরা পাবো মার্কেট ফাংশন, মার্কেট ডিমান্ড ফাংশন। তাহলে মার্কেট ডিমান্ড ফাংশন কিউডি ইজ ইকুয়াল টু লেখো, এটা কত আসে। এটা গেল এই প্রথম অঙ্কের পার্ট, মার্কেট ডিমান্ড ফাংশন। আসে শোনা যাচ্ছে। প্রথম অংশের পার্টটাও চলে গেল, মার্কেট ডিমান্ড ফাংশন যদি তুমি কিউডিটা বের করতে পারো। তারপরে আসবে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি বের করার ব্যাপারটা, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি বের করতে গেলে আমার একটা সাপ্লাই ফাংশন লাগবে। সাপোজ আমি সাপ্লাই ফাংশনটা এটা একটা দিয়ে দিলাম, এটা হলো সাপ্লাই ফাংশন। এখন তুমি ওই যে কি ডিমান্ড ফাংশন যে পেয়েছিলে সেটা ইজ ইকুয়াল টু সাপ্লাই ফাংশন লিখে আগে হচ্ছে ইকুইলিব্রিয়াম, ম্যাম একটু ধীরে বললে ভালো হয়। ওই তিনটা কিউডি Ma'am. করেছো? কিউডি ফাংশন বের করেছো? ম্যাম ওই তিনটা যোগ করে কিউডি ফাংশন বের করবো প্রথমে। হ্যাঁ বের করেছো? কত হয়েছে? জি ম্যাম 102 মাইনাস 4p 102 মাইনাস, মাইনাস 4p তাহলে আমরা 4p হ্যাঁ
তাহলে আমরা মার্কেট ডিমান্ড ফাংশন পেয়ে গেছি। ঠিক আছে, এখন সাপ্লাই ফাংশনটা তোমাকে যদি এই পর্যন্ত একটা অঙ্ক হতে পারে যে এই পর্যন্ত জাস্ট মার্কেট ডিমান্ড ফাংশনটা বের করা, এটা তো খুবই সহজ, যা যোগ করবে। এখন তোমাকে যদি বলা হয় যে তুমি ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি বের করো, সেক্ষেত্রে এরকম একটা কিউএস সাপ্লাই মানে প্রশ্নের সাথে দেওয়া থাকবে। ঠিক আছে, সাপ্লাই ফাংশনটা তোমার দেওয়াই থাকবে। এখন তুমি যে ডিমান্ড ফাংশনটা বের করেছো আর সাপ্লাই ফাংশন তোমার প্রশ্নেই দেওয়া থাকবে, তাহলে তুমি কিভাবে ইকুইলিব্রিয়াম প্রাইস বের করবে? এখন বের করো। ম্যাম 7.2 কত আসে? 7.29 প্রাইস আসে 7.29 নাকি? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। জি। তাহলে আমি প্রাইস, এই প্রাইসটাকে তাহলে আমরা কি বলবো? ইকুইলিব্রিয়াম প্রাইস। এটা হলো গিয়ে মার্কেট ইকুইলিব্রিয়াম প্রাইস। এখন তুমি তো ইকুইলিব্রিয়াম প্রাইস পেয়ে গেছো, আর এখানে দুটো, একটা হচ্ছে মার্কেট ডিমান্ড ফাংশন দেওয়া আছে, একটা সাপ্লাই ফাংশন দেওয়া আছে। যে কোনো একটার মধ্যে তুমি যদি প্রাইসের মানটা বসাও, তাহলে যে প্রাইসটা কোয়ান্টিটিটা পাবে সেটাই হলো ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। কারণ আমরা জানি ডিমান্ড ইজ ইকুয়াল টু সাপ্লাই, তাই না? ডিমান্ড ফাংশন ইজ ইকুয়াল টু সাপ্লাই ফাংশন, কিউডি ইজ ইকুয়াল টু কিউএস। তাহলে তুমি যে কোনো কিউ এর মধ্যে মান বসালে যেটা পাবে সেটাই হলো ইকুইলিব্রিয়াম প্রাইস। বোঝা গেছে? তাহলে যে কোনো একটা কিউ এর মানের মধ্যে বসাও মানটা, যে কোনো একটার মধ্যে মানটা বসাও, তাহলে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি তুমি পেয়ে যাবে। 72.82 72.82, এটা তুমি যেখানেই বসাও, কিউডি তে বসালেও এটা পাবা, কিউএস এ বসালো, কারণ কিউডি এন্ড কিউএস তো ইকুয়াল, যে কোনো একটাতে বসালে আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি একই আসবে। তার মানে আমরা ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি পেয়ে গেছি। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের সুবিধার্থে ইকুয়েশনটা দেখানোর জন্য প্রথম অংশটা আমি দেখিয়েছি। দ্বিতীয় অংশ কিভাবে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি বের করতে হয় সেটা তো বলেই দিলাম তোমাকে। সেজন্য একটা সাপ্লাই ফাংশন দেওয়া থাকবে, আর তুমি মার্কেট ডিমান্ড ফাংশন হয়তোবা এভাবে বের করতে হতে পারে, অথবা মার্কেট ডিমান্ড ফাংশনও তোমাকে বলে দেওয়া হতে পারে যে এখানে তোমাকে একটা মার্কেট ডিমান্ড ফাংশন দেওয়া হয়েছে এবং একটা মার্কেট সাপ্লাই ফাংশন দেওয়া, সরি, একটা ডিমান্ড ফাংশন দেওয়া হয়েছে এবং একটা সাপ্লাই ফাংশন দেওয়া হয়েছে। সো নাও ইউ ক্যান ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি অফ দ্য মার্কেট। তখন তুমি ইকুইলিব্রিয়াম প্রাইস যেভাবে প্রশ্ন থাকে সেভাবে তুমি আনসারটা করবে। খুবই সহজ, আমার মনে হয় তোমাদের বোঝার কারো সমস্যা নেই। ওকে, সবাই ক্লিয়ার হয়েছো? জি ম্যাম। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন তাহলে আমি ইয়াটা করে দিই, আমার পরীক্ষার একটা ছোট্ট পরীক্ষা, 2 মিনিটের পরীক্ষা। হ্যাঁ, এই 2 মিনিটের পরীক্ষাটা জাস্ট মানে আমাদের টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি এবং একটা পর্যায়ে গিয়ে টোটাল ইউটিলিটি হাইয়েস্ট হয়ে যাচ্ছে এবং এক জায়গায় ছেদ করছে। এই বিষয়গুলো জাস্ট একটু মাথায় রাখলেই এটা বোঝা যাবে। আচ্ছা, তোমরা ওই যে চেক তো করছো এটা, আর সাথে আমি ইউটিলিটি চ্যাপ্টারটা একটু দেখে দিচ্ছি। যে ইউটিলিটি চ্যাপ্টারটা, ইউটিলিটির সংজ্ঞা দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে, ফর্ম ইউটিলিটি, প্লেস ইউটিলিটি, টাইম ইউটিলিটি, পজিশন, এগুলো তো অলরেডি পড়েছো, তাই না? যে কিভাবে কিভাবে কি হয়, একটা প্রোডাক্ট যখন একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যায়। হ্যাঁ, আমাদের দেশে যেমন সাপোজ এক জায়গায় লিচু হয়, হ্যাঁ, সেই লিচুটা আবার সারা বাংলাদেশে যায়। তো লিচু থেকে আবার কি হয়, লিচুর জুস হয়, সেই জুসটা তোমার সারা বাংলাদেশে যাচ্ছে, তখন জুস হলো, সেখানে ফর্ম ইউটিলিটি ক্রিয়েট হলো, সারা বাংলাদেশে যাচ্ছে, তখন প্লেস ইউটিলিটি হলো। তারপরে বা তোমার এখানে কি আছে, যে সুগার কেন থেকে যে সুগার হচ্ছে, সুগার কেন থেকে সুগার হচ্ছে, তার মানে কি ফর্মটা চেঞ্জ হচ্ছে। আবার সেই সুগারটা আবার অন্য অন্য ডিস্ট্রিক্ট গুলোতে ডিস্ট্রিবিউট হচ্ছে, এখানে প্লেস ইউটিলিটি হচ্ছে। তারপর সুগার আমরা কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারি। হ্যাঁ, সুগার দিয়ে আমরা বিভিন্ন প্রোডাক্ট বানাতে পারি, আবার সুগারটাকে আমরা অনেক দিন পর্যন্ত সুগার স্টোর করে রাখা যায়, এখানে টাইম ইউটিলিটি হচ্ছে। এবং সুগার যে এক জায়গা থেকে আরেক জায়গায়, একজনের ওনারের কাছ থেকে একজন সেল করছে, একজন কিনছে, বাইং এবং সেলিং অ্যাক্টিভিটিস মার্কেটিং ফাংশনের মাধ্যমে সেটা হচ্ছে। এক একটা এক এক ফাংশন, যেমন ফর্ম ইউটিলিটির ক্ষেত্রে হয়েছে প্রসেসিং ফাংশন,
প্লেস ইউটিলিটির ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন ফাংশন, টাইম ইউটিলিটির ক্ষেত্রে হয়েছে স্টোরেজ ফাংশন, এন্ড পজিশন ইউটিলিটির ক্ষেত্রে মার্কেটিং ফাংশনটা হয়েছে। এভাবে যে একটা ফাংশন চেঞ্জ হয়ে হয়ে আমার প্রোডাক্টটা এক জায়গা থেকে এই যে একটা করে ইউটিলিটি অ্যাড হচ্ছে। তো এই গেল। তারপরে টোটাল এবং মার্জিনাল ইউটিলিটি। টোটালটা তো সাম অফ ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি তো এক ইউনিট চেঞ্জের কারণে কি পরিমাণ চেঞ্জ হয়েছে আমরা এগুলো অনেক ভালো করে ক্লাসে পড়েছিলাম অনেক সময় নিয়ে। এক ইউনিট চেঞ্জের কারণে এই যে 4 থেকে 3, 3 থেকে 2, এক মানে কতটুকু চেঞ্জ হয়েছে একটা ইউনিট বাড়ার কারণে টোটাল ইউটিলিটির কতখানি চেঞ্জ হয়েছে। এক ইউনিট যেমন 1 থেকে 2 এ বেড়েছে, মানে আমার ধরো আমার আপেল ছিল প্রথমে একটা, পরে আপেল সংখ্যা 2টো, এই যে আপেল সংখ্যা বাড়লো তার মধ্যে টোটাল ইউটিলিটি বেড়েছে 4 থেকে 7। এই যে এক ইউনিট আপেলের সংখ্যা বাড়ার ফলে টোটাল ইউটিলিটির যে পরিমাণ চেঞ্জ হয়েছে সেই এডিশনাল চেঞ্জটাকে বলা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। কি পরিমাণ চেঞ্জ হয়েছে? 4 থেকে 7, ডিফারেন্স হচ্ছে 3, তার মানে এইটুকু চেঞ্জ হয়েছে, এটাকে বলা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। রিলেশনশিপ বিটুইন টোটাল ইউটিলিটি আর মার্জিনাল ইউটিলিটি ওই একই ফিগারটা এখানে আসবে, তুমি এটা দিয়ে রিলেশনশিপটা দেখাতে পারবে। And total utility increases but at a diminishing rate, marginal utility declines. Total utility diminishes but at a increases but at a diminishing rate. কেন বলেছে diminishing rate? ধরো এই যে 4 থেকে 7 হলো, 7 থেকে 9 হলো, বাড়ছে, বাড়ার পরে আবার গিয়ে আবার কমে যাচ্ছে, 10 হলো এবং হাইয়েস্ট একটা পর্যায়ে যাওয়ার পরে টোটাল ইউটিলিটি কমতে থাকবে। একজন মানুষ যেটা পছন্দ করে সে ওটা ধরো 1 ইউনিট খেলো, 2 ইউনিট খেলো, হ্যাঁ, খাওয়ার পরে মিষ্টি পছন্দ করে, সাপোজ সে 2টো মিষ্টি খেলো, 4টা মিষ্টি খেলো, এভাবে সে যখন 10টা মিষ্টি খেয়ে ফেললো তখন আর মিষ্টি খেতে তার ইচ্ছে করবে না, ইচ্ছে করবে যে আমি আর খাবো না। তারপরেও যদি আবার তাকে জোর করাতে সেটা খাওয়ার পরে পরের বার কিন্তু সে আর খেতেই পারবে না, সেটা তখন তার নেগেটিভ ইউটিলিটি হয়ে যাবে। হ্যাঁ, তখন তার শরীর খারাপ করবে বা সে ওই জিনিসটা হজম করতে পারবে না। এই ব্যাপারটা হচ্ছে এখানে বলা হয়েছে যে একটা জিনিস যখন তোমার ইউটিলিটি হাইয়েস্ট হয়ে যায়, তুমি ফুললি স্যাটিসফাইড হয়ে যাও, তারপরে এটা যখন ইয়ে হয় সেটা নেগেটিভলি চলে আসে, এইটা ডিমিনিশিং রেটে সেজন্য ইয়ে হয়। আর মার্জিনাল ইউটিলিটি অলওয়েজ ডিক্লাইনিং রেটে যাবে, 4, 3, 2, 1, 0 এইভাবে, শূন্যর পরে একদম মাইনাস। যখন শূন্য হবে তখন তুমি বুঝতে হবে যে এখানে মার্জিনাল ইউটিলিটি 0 মানে আমি ফুললি স্যাটিসফাইড, এরপরে গেলেই আমার নেগেটিভ। তাহলে এই রিলেশনশিপটা এই যে একটা গেল যে increases but at a diminishing rate, marginal utility declines, and number 2, total utility starts falling after reaching the maximum, marginality becomes negative. একই জিনিস, ঠিক আছে? এই দুটো বিষয় একদম স্পেসিফিক্যালি করে বলে দেওয়া হয়েছে। রিলেশনশিপটা দেখানোর জন্য তোমাকে যেমন এই এটা দেখাতে হবে, তেমনি তোমার ওই যে ফিগার আমরা দেখেছিলাম ওই ফিগারটাও আঁকাতে হবে। তুমি ওই ফিগারের মাধ্যমেও ওই জিনিসটা বোঝা যায়, এখানে ফিগারটা ড্র করা নেই বাট এক্সপ্লেনেশনটা আছে, ঠিক আছে? এভাবে করে তুমি পুরো পর্যন্ত কমপ্লিট করবে। এখানে ফিগারটা নাই, আমরা তোমাদের ফিগারটা আর একটা পেজে দেখিয়েছিলাম, তো সেই ফিগারটাও তোমাকে আঁকতে হবে এবং বোঝাতে হবে। তুমি গ্রাফিক্যালি এক্সপ্লেন করলে গ্রাফিক্যাল তোমার কোশ্চেনের আনসার অনুযায়ী, আনসারের নাম্বার যদি অনেক বেশি থাকে অবশ্যই তোমাকে টেবুলার ফর্মে এবং গ্রাফিক্যাল ফর্মে দুইভাবেই রিলেশনশিপটা বোঝাতে হবে। যে হ্যাঁ, আমরা গ্রাফ দেখেও বুঝতে পারছি যে এখানে হচ্ছে টোটাল ইউটিলিটি হাইয়েস্ট হয়েছে, তুমি গ্রাফটাকে যেভাবে আইডেন্টিফাই করবে সেভাবে অমুক জায়গায় গিয়ে ইয়ে হয়েছে এবং এই জায়গায় ছেদ করেছে মার্জিনাল ইউটিলিটি এবং টোটাল ইউটিলিটি, এই জায়গাটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ স্যাটাইটেশন। এই জায়গায় এভাবে করে তোমাকে পুরোটা এক্সপ্লেন করতে হবে। এবং ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির ফিগারটাও কিন্তু সেম। হ্যাঁ, ল অফ এই ফিগারগুলো এখানে আঁকা নেই, আমরা ওটা আলাদা পেজে তোমাদের দেখিয়েছিলাম কম্পিউটারে, তো সেগুলো তোমাদের কাছে হয়তো বা আছে। তো সেই ফিগার গুলো হচ্ছে তোমরা অ্যাড করে নিতে হবে এবং মার্জিনাল ইউটিলিটি ল এটা আর এক্সপ্লেনেশন অফ দা ল একই জিনিস, ঠিক আছে? এবং তোমার এই যে তুমি যে টেবুলার ফর্মটা এটা নট নেসেসারি যে এখানে 20, 38, 53 এগুলো দেওয়া আছে সেটাই দিতে হবে তা না। তুমি তোমার ফিগারটাকে সহজ করার জন্য এই ছোটখাটো এই যে 4, 7, 10 এর মধ্যেই তুমি ফিগারটাকে 5টা বা 6টা সংখ্যা নিয়ে এগুলো করতে পারো, যেভাবে তোমার সুবিধা হয়। কিন্তু দুটো জিনিসই খুবই কাছাকাছি, ফিগার গুলো কাছাকাছি এবং ওইটার ইয়েটা যে টেবুলার ফর্মটাও তুমি যেটা খুশি সেটা দিতে পারো। তো এই গেল দুটো বিষয়। ওকে, তো এটা আমি একটু মানে খুব দ্রুত একটু রিভিউ করে দিলাম ইউটিলিটি চ্যাপ্টারটা। আর তোমাদের তাহলে প্রথম মানে সেকেন্ড মিডে থাকবে ইন্ট্রোডাকশন, ডিমান্ড, সাপ্লাই, ইউটিলিটি, ঠিক আছে? ইউটিলিটি যে যতটুকু পর্যন্ত দেখালাম তত মানে আমাদের এই যে ল অফ ইয়ে পর্যন্ত, এবং সেটার আবার ইয়ে ছিল কিনা জানি না শিওর, যে ইউটিলিটি ও লিমিটেশন অফ দা ল আছে, লিমিটেশন গুলো পড়বে, কনক্লুশন এই পর্যন্তই আর কি আছে। আমি একটু দেখাই, এটা শেয়ারটা স্টপ করে দিয়েছি, একটু ভালো হবে দেখিয়ে দিলে। হ্যাঁ,
এই যে এখানে এই যে কনক্লুশন পর্যন্ত তোমাদের ইয়েতে থাকবে, সেকেন্ড মিডে থাকবে। আর প্রোডাকশন, ফ্যাক্টর অফ প্রোডাকশন, এটা মেইনলি আরেকটা চ্যাপ্টার। ওকে, এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আলাদা, আমাদের ইউটিলিটির সাথে আছে যদিও। এই প্রোডাকশন, ফ্যাক্টর অফ প্রোডাকশন, এখান থেকে শুরু করে মার্কেট এবং মানি, এইগুলা হচ্ছে তোমাদের ফাইনালে থাকবে। বুঝতে পেরেছো ক্লিয়ারলি? হুম, জি ম্যাম। হ্যাঁ, প্রোডাকশন চ্যাপ্টারটা, মার্কেট এবং মানি, এই তিনটা চ্যাপ্টার হচ্ছে ফাইনালে থাকবে। আর সেকেন্ড মিডে থাকবে তোমার ইন্ট্রোডাকশন, ডিমান্ড, সাপ্লাই, ইউটিলিটি। ঠিক আছে, এবং এই যে অঙ্কগুলো করালাম সেগুলো মার্কেট ইকুইলিব্রিয়াম, মার্কেট প্রাইস যদিও আছে, কিন্তু এটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের সাথে এটা রিলেশনশিপও আছে। এই অঙ্ক কিন্তু সেকেন্ড মিডেও আসতে পারে। অঙ্ক আবার ওই যে মার্কেট ইকুইলিব্রিয়াম, মার্কেট তো ফাইনালে আছে, ওই চিন্তা করে বসে থেকো না, এটা সেকেন্ড মিডেও আসতে পারে। ঠিক আছে, কারণ এটা ডিমান্ড, সাপ্লাই, মার্কেট সবই আসলে একটার সাথে আরেকটা রিলেটেড, যে কোনো সময় আসতে পারে, হয় ফাইনালে আসবে না হয় সেকেন্ড মিডে আসবে। ঠিক আছে, সুতরাং অঙ্কটা আমার সেকেন্ড মিডেও আসতে পারে। ম্যাম Clear? মানি শিট একটু আমাদের দিয়ে দিয়েন। হ্যাঁ, মানি শিটটা আমরা তোমাদেরকে এখনই আমি ইয়ে করে দিচ্ছি, মেইল করে দিচ্ছি। ঠিক আছে, ম্যাম একটা প্রশ্ন। বলো। ম্যাম আমরা যে ফিগার গুলো আঁকাবো ওগুলোর জন্য কি গ্রাফ পেপার ইউজ করতে না হবে? না 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 না, কোনো গ্রাফ পেপার না, কোনো গ্রাফ পেপার না। ওই যে সেজন্যই তো বললাম তোমরা ওই যে শর্টকাট, সরি, শর্টকাট ডাটা ইউজ করবে, ওই যে 6টা বা 5টা ডাটা নিয়ে। ঠিক আছে, 1 2 3 4 5 করে তুমি হাতে পেন্সিলে আঁকতে পারবে। ঠিক আছে, 1 2 3 4 হরিজন্টালে রাখবে, ভার্টিক্যাল 6টা ডাটা রাখবে, এবং ওই ছেদটা ওইভাবেই হবে। অত বেশি ওই যে ওইখানে যেমন ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নে 38 70 এরকম অনেক অনেক বেশি বেশি ভ্যালু আছে না, সেগুলো তো আসলে খাতার মধ্যে আঁকাটা মানে কমপ্লেক্স, এত বেশি ভ্যালু নিয়ে আঁকতে হবে না। তুমি ওই যে শর্টকাট যেটা আছে রিলেশনশিপের মধ্যে, যেমন যে টেবিলটা ছোট 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 ভ্যালু দিয়ে 10 5 8 এই ধরনের ভ্যালু গুলো দিয়ে করা আছে, এবং হাইয়েস্ট ভ্যালু সেখানে হচ্ছে 10, সেটা খাতার মধ্যে খুব ইজিলি আঁকা যাবে, খাতার মধ্যে আঁকবে। ওকে, জাস্ট তোমার মানে স্কেল ব্যবহার করে। জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, ম্যাম ডিমান্ড এন্ড সাপ্লাই যে ইকুইলিব্রিয়াম আছে ওইটার কার্ভটাও পড়বো নাকি শুধু ম্যাথ না না করবো? না না, এটা ম্যাথ করবে, আমি কার্ভ করতে হবে না। ওটা তোমাকে যখন আমি, যদি প্রশ্ন আসে, যদি কোনো থিওরিতে কোনো প্রশ্ন আসে যে ডিসক্রাইব দ্য মার্কেট ইকুইলিব্রিয়াম, তখন তুমি মার্কেট ইকুইলিব্রিয়াম ইয়ে করবে। আর যখন ম্যাথ আসবে তখন তোমাকে বলা হবে যে শুধু মার্কেটে প্রাইসটা বের করো, মানে তোমাকে ক্যালকুলেশন করতে বলা হবে, তখন শুধু ক্যালকুলেশন। ম্যাম সেটা বলি না, মানে আমরা কি ক্যালকুলেশনটা পড়লে ওইটা কি পড়বো না নাকি ওটাও লাগবে সেটা বলছি। মার্কেট চ্যাপ্টারের জন্য তো এটা লাগবে, ওই মার্কেট চ্যাপ্টারটা তো থাকবে ফাইনালে। এইখানে শুধু ম্যাথ করলেই হবে, ম্যাথ হ্যাঁ, করলেই হবে, ওটার দরকার নেই। না, সেকেন্ড মিডের জন্য ম্যাথমেটিক্সই যথেষ্ট। ঠিক আছে, সেকেন্ড মিডে ম্যাথমেটিক্স যথেষ্ট, কারণ ওই ডিমান্ড, সাপ্লাই সবগুলো সবকিছু তো আমার সেকেন্ড মিডের সিলেবাসে আছে, এবং ডিমান্ড সাপ্লাইয়ের সাথে মার্কেট রিলেটেড, অঙ্কটাও রিলেটেড, সেই হিসাবে সেকেন্ড মিডে অঙ্ক থাকবে। ঠিক আছে, কিন্তু তোমার চ্যাপ্টারটা, মার্কেটের চ্যাপ্টার, মার্কেট কত প্রকার, মার্কেট ইকুইলিব্রিয়ামের যে থিওরি চ্যাপ্টার, সেই থিওরি চ্যাপ্টারটা তোমার ফাইনালে থাকবে। বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই গেল। আমার মনে হয় আর কোনো কমপ্লেক্সিটি থাকার কথা না। আর একটা বিষয় একটু বলে দেই, সেটা তোমরা তো সেকেন্ড ইয়ারে আছো, আমি মনে হয় বলেছি কিনা আমি জানি না প্রথম ক্লাসে, আবারও বলছি, কেউ হচ্ছে ওই যে দেখে দেখে লেখা চিন্তা করো না যে দেখে লিখে তুমি বেশি ভালো নাম্বার পাবে, এটা তোমরা করো না। কারণ আমরা অলরেডি খাতা দেখছি, যারা এরকম দেখে দেখে লিখছে এবং আমাদের ডাউট হচ্ছে বা আমরা বুঝতে পারছি, সেগুলো কিন্তু ওই প্রশ্নগুলোতে কিন্তু 0 পাচ্ছ। ঠিক আছে, তো সেটা ভাবার কোনো কারণ নাই যে আমার এক ফ্রেন্ড দেখে দেখে লিখছে তাহলে ও মনে হয় বেশি নাম্বার পাবে, আমি তো না দেখে লিখছে, আমার লেখার কোয়ালিটি ভালো হবে না, আমি খারাপ নাম্বার পাবো, এটা ভাবার কোনো কারণ নাই। তুমি যে তোমার তোমার যদি কনসেপ্ট ভালো থাকে, তুমি যদি মানে অনেস্ট থাকো, সবকিছু তুমি যদি সঠিকভাবে আনসার করে থাকো, তুমি ভালো নাম্বার পাবে। ঠিক আছে, কিন্তু দেখে লিখলে তুমি যে কত নাম্বার পাবা সেটা ওই রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত তুমি কল্পনাও করতে পারবা না। ঠিক আছে, দেখে দেখে যারা পরীক্ষা দিচ্ছ, তারা রেজাল্ট পাওয়ার আগে কল্পনাও করতে পারবে না যে তুমি আসলে কত নাম্বার পাবে। ঠিক আছে, তুমি যদি না দেখে কনফিডেন্টলি নিজে পরীক্ষা দাও, তাহলে তুমি অ্যাটলিস্ট কনফিডেন্ট থাকতে পারবে যে হ্যাঁ আমি সবগুলো আনসার দিয়েছি, এবং আমি যা আনসার দিয়েছি সেগুলোতে আমি ভালো নাম্বার পাবো।
কারণ ও তোমার খাতা দেখে টিচারের কোনো কনফিউশন হবে না এবং তোমার নাম্বার মাইনাস হওয়ার কোনো সিচুয়েশন থাকবে না। সুতরাং এই জায়গাটায় যদি তুমি স্যাটিসফাইড থাকতে পারো, পরীক্ষায় ভালো করবে, ঠিক আছে। বাট তুমি যদি এই জায়গাটাতেই তোমার দুর্বলতা থাকে, পরীক্ষায় যে কত পাবে সেটা তুমি বুঝবে না। আর প্রথম দিকে আসলে আমি চাই না তোমরা খারাপ করো, ঠিক আছে, এবং খারাপ করো সেটা চাই না। যা পড়িয়েছি সেখান থেকেই কোশ্চেন আসবে, যেভাবেই কোশ্চেন আসুক সেভাবে মানে তুমি পারলে সেখান থেকেই তুমি পারবে। এবং আমি ক্লাসে সব বলে দিয়েছি কিভাবে কিভাবে কোশ্চেন আসতে পারে, কোনটা কিভাবে হতে পারে। তুমি শুধু আমার কথাগুলোকে একটু ফলো করলেই অনেক A+ পাওয়া সম্ভব, অনেক ভালো মার্কস পাওয়া সম্ভব। কারণ এটা যেমন ডেসক্রিপটিভ তেমন অনেক কনসেপচুয়াল একটা মানে একটা কোর্স। সুতরাং এখানে তুমি শুধু বুঝতে পেরেছো, বোঝাতে পেরেছো, এটা যদি আমাকে বোঝাতে পারো যে হ্যাঁ আমি বুঝেছি বিষয়টা, তাহলেই তুমি মার্কস পাবে, ঠিক আছে। এভাবে মুখস্থ করে শুধু শুধু লিখে দিলে বা দেখে দেখে লিখলেই তুমি নাম্বার পাবে, এটা ভাবার কোনো কারণ নাই, ঠিক আছে। আর পরীক্ষার সময় যখন পরীক্ষা হবে তখনও যথাসম্ভব অনেস্ট থাকার চেষ্টা করবে, কারণ ওই যে তোমরা অনেকে পরীক্ষার মধ্যে, হ্যাঁ অনেকে ট্রুলি হয়তো বা ড্রপ আউট হও, সেটা ট্রু, বাট আমরা মনিটর করি রেগুলার। হ্যাঁ, তোমার ক্ষেত্রে যদি আমার কোনো ডাউট হয় সেটা মানে নোট ডাউন করা হয় এবং সেটা ইভালুয়েশন করার সময়ও কিন্তু সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তোমার খাতায় পড়তে পারে, ঠিক আছে। তাই কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট যেন তোমার খাতার মধ্যে না পড়ে, সেইটা মানে নিজেকে ফেয়ার রাখার 100% চেষ্টা করবে। এই অনলাইন পরীক্ষায় এটাও একটা প্রিপারেশন। এই যে তুমি নিজেকে 100% ফেয়ার রাখতে ট্রাই করছো, হ্যাঁ, এবং তোমার যে যে লজিস্টিক সাপোর্ট গুলো দরকার সেগুলো তুমি ম্যানেজ করে নিচ্ছ পরীক্ষার জন্য, এটা একটা প্রিপারেশন। শুধু পড়লেই প্রিপারেশন হবে তা কিন্তু না। অনলাইনে যেহেতু পরীক্ষা হচ্ছে, এখানে তুমি কোন এনভায়রনমেন্টে বসে পরীক্ষাটা দিচ্ছ, ওখানে নেটওয়ার্ক সিচুয়েশনটা কেমন, তোমার সাপোর্টটা কেমন, এই তুমি ফেয়ারলি পরীক্ষা দিচ্ছ কিনা, এগুলোর উপরেও তোমার অনেক জাজমেন্ট হবে, ঠিক আছে। কারণ কোনো কারণে যদি টিচারের সন্দেহ হয় আর তুমি যদি বারবার অফলাইন অনলাইন ভিডিও অফ করছো অন করছো, এগুলা করো, এগুলা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট হবে। হ্যাঁ, তো আমার মতে সিলেবাস যা আছে এমন কোনো কঠিন বিষয় না, খুব কম, মানে আমরা যা পড়েছি তাই না, একদম সলিড ভাবে আমরা মানে শীট গুলো দেওয়া আছে, যেভাবে যেভাবে আছে সেভাবেই ওই জিনিসগুলো পড়ো। ফাইনাল তো আরো দেরি আছে, ফাইনালের সময় তো আরো সময় পাবে মাঝখানে। সেকেন্ড মিডও তোমাদের এখন মাঝখানে ঈদের বন্ধ পড়াতে অনেকদিন সময় পাচ্ছ। এই সময়টাতে আমার মনে হয় যথেষ্ট তোমাদের জন্য রিভাইজ করার। নর্মালি তো আমরা এমন প্রেসারে থাকি, আমরা কিন্তু এত সুযোগ পাই না। ক্লাস হয়, কুইজ হওয়ার পরের সপ্তাহে পরীক্ষা হয়ে যায়, খুব দ্রুত আমাদের সবকিছু হয়, তাই না? তো সেই জায়গায় আমরা একবার এগুলো পড়েছি, আবার রিভিউ করছি, আবার মাঝখানে যে প্র্যাকটিক্যালের জন্য সময় পাচ্ছি, তারপরে আবার বন্ধ পাচ্ছি, অনেক সময় পাচ্ছি। সুতরাং এখন এই সময়টায় যে আমাদের একটু প্রবলেম ওভারঅল সবকিছু নিয়ে, এটাকে একটু ইউটিলাইজ করা যায় কিনা এটা একটু চেষ্টা করো, যে এটাকে ইউটিলাইজ করে। কিন্তু এই যে অনলাইনে পরীক্ষা হচ্ছে সেইটাকে যদি আবার অ্যাবিউজ করার ট্রাই করো, যে অনলাইনের সুযোগটা আমি নিচ্ছি, অ্যাবিউজ করতে গেলেই কিন্তু তোমারই ক্ষতি হতে পারে। এটা করো না, বরং যে সুযোগটা তুমি পাচ্ছ, এই ধরনের এই যে পড়াশোনা করার সুযোগ পাচ্ছ, ভালো করে প্রিপারেশন নেওয়ার সুযোগ পাচ্ছ, নিজের একটা ফ্রিডম